ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু কি স্রেফ কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? আলামতগুলো বলছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ডেরই কিছু অংশবিশেষ, আর দিন শেষে সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে বাংলাদেশ এবং আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এর বাইরে অনেকগুলো আমেরিকান কোম্পানি, বড় বড় আমেরিকান কোম্পানি এখানে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে এবং আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েনের সম্পর্ক, সেই সম্পর্কের কারণে পুরো বিনিয়োগ, পুরো লেনদেন এবং অনাগত দিনের ব্যবসা বাণিজ্য সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই হাসিনা সরকারকে রাখা যাবে না, হাসিনা সরকারকে যেতে হবে, এই ধরনের একটা চাপ সৃষ্টি করছে। সুতরাং ভারতকে চাপে ফেলার জন্যই তারা চাইবে এখন হাসিনাকে ঠিক করতে এবং হাসিনাকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করার একটা প্রচেষ্টা হতে পারে। সুতরাং হাসিনা এখন সবচাইতে করুণ অবস্থায় আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে বেশ গরম ভাব। ডোনাল্ডুর বাংলাদেশ সফর শেষে বর্তমানে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, সব মিলিয়েই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখন বেশ গম্ভীর হয়ে আছে। এই মুহূর্তে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা কিন্তু বর্তমানের প্রেক্ষাপটেই তৈরি। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আপনারা ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিও সম্পর্কিত মতামত আজকের এই ভিডিওটি দেখতে দেখতেই করে ফেলুন কমেন্টে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা মার্চ মাসেও শুনেছিলাম। আমাকে প্রত্যক্ষভাবে আমি জানি বলে বলছি, মার্চের দিকে একটা গুঞ্জন হচ্ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে। আমেরিকা ওখান থেকে পিছিয়ে হটে যায়, কারণ এখনো মোডাস অপারেন্ডিটা ঠিক করে নেই কিভাবে তারা মধ্যবর্তী নির্বাচন করবে। মধ্যবর্তী নির্বাচন করতে হলে হাসিনাকে রিজাইন করতে হবে বা তাকে অপসারণ করতে হবে। এখন হাসিনাকে অপসারণ করলে ভারত নারাজ হয়, এই জন্য এতদিন করেনি। কিন্তু ভারত যখন ইরানের চাবাহার বন্দর বানাতে গেছে, এখন আর আমেরিকা ওই মাঠে নেমে তারা হারানোর কিছু নেই, লজ্জা শরম নেই, তোমরা গেছো ওইদিকে, আমাদেরকে যেতেই হবে। আদারওয়াইজ আমেরিকা যে সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারের স্ট্যাটাসটা চ্যালেঞ্জ হয়ে যাবে তার বিভিন্ন মিত্র ওয়েস্টার্ন ইউরোপে যারা আছে, সাউথ এশিয়াতে, ফার ইস্টে, তারাও মনে করবে ভারত যদি করতে পারে আমরা পারবো না কেন। আমার এখন মনে হচ্ছে জানুয়ারির আগে ডিসেম্বর পর্যন্ত আমেরিকার যে স্ট্যান্ড ছিল, আমেরিকা আবার ওইখানে ফিরে গেছে। একটা ফেস সেভিং এর ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার মানে ফিরে আগের জায়গায় বলতে কোনটা বোঝাচ্ছেন আপনি, আরেকটু স্পষ্ট করে দিতে পারেন। আমি আগের জায়গা মানে এই হাসিনা সরকারকে রাখা যাবে না, হাসিনা সরকারকে যেতে হবে, এই ধরনের একটা চাপ সৃষ্টি করছে। তোমরা যদি সত্যি সত্যি টিকে থাকতে চাও, রিজাইন। মানে এটাও কি মানে ভারতকে বোঝানোর জন্য নাকি বাংলাদেশের? বাংলাদেশে যদি একটা প্রো আমেরিকান বা অ্যান্টি মোদি সরকার গঠন করা যায়, সেটা ভারতের জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার। সুতরাং ভারতকে চাপে ফেলার জন্যই তারা চাইবে এখন হাসিনাকে ঠিক করতে এবং হাসিনাকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করার একটা প্রচেষ্টা হতে পারে। স্যাংশন গুলো হচ্ছে সিম্বলিক ব্যাপার। আজিজ আমেরিকা যাবে না, তাতে আজিজের কি যায় আসে? রিটায়ার করে পৃথিবীর বহু দেশ আছে, সেখানে ঘুরে বেড়াবে, ম্যাপ আশা করি আছে। বাইডেন এখন মনে হয় নতুন মুখ চায় বাংলাদেশে, এবং এই দুর্যোগ হাসিনা সামাল দিতে পারবে না, যেটা ডোনাল্ডু এসে দেখেই গেল। তো সে বললো যে আমার মার্কিন ইনভেস্টররা তাদের লাভ্যাংশ তুলতে পারছে না। কারণ আমি বহুবার বলে আসছি, এটা রাষ্ট্রের ভিতরে যে সম্পর্ক, মূলত সেটা বাণিজ্যিক সম্পর্ক। ওয়ার্ল্ডে যত যুদ্ধ হয়, যত সন্ধি হয়, যত সম্পর্ক হয়, সকলের মূলে একটা জিনিস অর্থনীতি, ট্রেড ওয়ার, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার, এটা আমার একটা থিওরি। সুতরাং এই ট্রেডের ব্যাপারে যদি ইনভেস্ট করে পয়সা নিতে না পারে, আমেরিকা সবচেয়ে বড় ইনভেস্টার বাংলাদেশে, তাহলে তারা বাংলাদেশে টাকা পয়সা দিচ্ছে, ইনভেস্ট করছে, ইম্পোর্ট করছে এত জিনিসপত্র, বাংলাদেশকে মাধ্যমে যদি ভারতকে চাপ দেওয়ানো যায়, মন্দ কি? বাংলাদেশ এবং আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং এই কূটনৈতিক সম্পর্কের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে বহুপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সম্পর্ক, তাও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের যে ব্যবসা, এটি বহুমাত্রিক। আমরা যেভাবে তাদের দেশে গার্মেন্টস এক্সপোর্ট করি, আবার তাদের দেশ থেকে বেশ কিছু এক্সক্লুসিভ মেশিন এবং প্রযুক্তিগত এবং সফটওয়্যারগত কিছু পণ্য আমরা আমদানি করি। তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, যেটি বর্তমানে এক্স, এগুলো একটা বিশাল মার্কেট বাংলাদেশে আছে, যেখানে শত শত কোটি ডলারের ব্যবসা প্রতি বছর হয়। আমাদের যে এই যে মোবিল, একজন মোবিল, শেল, মানে যে সকল লুব্রিকেন্ট আমরা ব্যবহার করি, তারপর আমাদের দেশের যে তেল গ্যাস,
উত্তোলন করার ক্ষেত্রে এর বেশিরভাগ তেল গ্যাস উত্তোলন করে শেভরন, এটা আমেরিকান কোম্পানি, যেখানে এক দুই নয় বহু বহু বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। এই পুরো ব্যবসাতেই তাদের একটা অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছে। এর বাইরে অনেকগুলো আমেরিকান কোম্পানি, বড় বড় আমেরিকান কোম্পানি এখানে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে, এবং আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েনের সম্পর্ক, সেই সম্পর্কের কারণে পুরো বিনিয়োগ, পুরো লেনদেন এবং অনাগত দিনের ব্যবসা বাণিজ্য সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। এখন এই যে বাংলাদেশের যে বিষয়টি, এই বিষয়টিতে আমেরিকার জন্য এই মুহূর্তে বলতে গেলে SOS, সেভ আওয়ার সোল, সেভ আওয়ার লাইফ, খুব বিপদে পড়লে যেরকম হয়, বাংলাদেশে আসা মিস্টার ব্লিংকেনের জন্য SOS এর অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই ভারত এখন যে অবস্থা, সেখানে মিস্টার ব্লিংকেনকে বাংলাদেশে এসে আমেরিকার যে নিজস্ব চোখ, সেই চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনীতি, সেই রাজনীতিতে ভারত কোনো অবস্থায় তাদেরকে হস্তক্ষেপ করতে দেবে না। কারণ রিজার্ভ নিয়ে সমস্যা রয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে সমস্যা রয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের একটা মাত্রাযুক্ত হচ্ছে, সেটা নিয়ে সমস্যা হচ্ছে, ভারতের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটা কোন দিকে যায় সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা এখন আমলাতন্ত্রের অধীন ভারতের, এবং সেই আমলাতন্ত্র অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং বেটার দ্যান পলিটিশিয়ানস, এবং সেই ভারত এখন কোনো অবস্থাতেই ব্লিংকেনকে বাংলাদেশে আসার ব্যাপারে অনুমতি দিচ্ছে না বা দেবে না। আর সেই কারণে কি হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণটা হলো, যদি আমেরিকা সঠিকভাবে নিজের চোখ দিয়ে বাপের বেটার মতো, বাপের বেটা সাদ্দামের মতো তারা যদি তাদের দায়িত্ব এবং কর্তব্য 2023 সনে 2022 সনে পালন করতে পারত, ভারতের দাদাগিরিকে যদি তারা ভয় না পেত, আজকে যে বিপর্যয় তাদের হচ্ছে, যে অবমাননাকর পরিস্থিতিতে তাদের পড়তে হচ্ছে, যে বাংলাদেশে একজন মন্ত্রী পাঠাতে হলে ভারতের অনুমতি নিয়ে তাদেরকে পাঠাতে হবে, এই পরিস্থিতি হয়তো এরকম বিশ্বের 1 নম্বর পরাশক্তির হতো না। যে জিনিসটা গত 3 দিন যাবৎ আমার দাবি, সেই জিনিসটা মনে হয় অনেকেই বুঝতে পেরেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু কি স্রেফ কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? আলামতগুলো বলছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ডেরই কিছু অংশবিশেষ। আর দিন শেষে সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে রাইসের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হতে যাচ্ছে। আপনার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি করেছে ইরান, আর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে এই তদন্তের দায়িত্ব দিয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরিনা বলছে, ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চলছে আপনার ব্যাপক ইনভেস্টিগেশন যে আসলে ঘটনার পেছনে কি আছে। তো আমরা আপনাদেরকে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যেগুলো একটু মানে বৈসাদৃশ্যপূর্ণ। তো চলুন দেখি সেই বৈসাদৃশ্যপূর্ণ জিনিসগুলো কি। আমার ইনভেস্টিগেশনে যেটা যেটা মনে হয়েছে আর কি, আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে যদি বলি, প্রেসিডেন্ট রাইসি চায়নাকে ইরানের সর্বাধিক নিকটতম কৌশলগত পার্টনারে পরিণত করেছিল, যেটা পশ্চিমাদের কাছে চক্ষুশূল ছিল। চায়নার সাথেও একাধিক ভিজিট এবং চুক্তি হয়, এজন্য তার পররাষ্ট্রমন্ত্রীরও ব্যাপক অবদান ছিল আমাদের হোসেন ভাইয়ের, সেখান থেকেই টার্গেটেড ছিল। প্রেসিডেন্ট রাইসি সবসময় ইসরায়েলের মতো সর্বোচ্চ সন্ত্রাসী রাষ্ট্রে প্রধান ঐতিহাসিক শত শত মিসাইল এবং ড্রোন আক্রমণ চালাইছিল, যা বিশ্বে একটা নতুন এক্সাম্পল সৃষ্টি করেছিল, যেটা ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য টেন্সের ইস্যু ছিল। সর্বোপরি ইব্রাহিম রাইসি পরবর্তী আয়াতুল্লাহ বা ধর্মীয় নেতা হবারও একটা সম্ভাবনা ছিল, কারণ তিনি অনেকের কাছেই ভাবছিলেন যে পরবর্তী টার্গেটটাতে তিনি যাচ্ছেন এই নেতৃত্বে, সেটা অনেকের কাছে টেনশনের ছিল। ভিডিওতে দেখা গেছে গহীন পাহাড়ি ঢালে বিমানটি ক্র্যাশ করে, আর ছবিতে দেখা যাচ্ছে টেইল অ্যান্ড ও টেইল বোটের বাদে পুরো হেলিকপ্টারটি ভস্ম হয়ে গেছে, কোনো লাশেরও চিহ্ন পাওয়া যাবে না। আপনার মেকানিক্যাল ফেলিওর হলেও রেডিওতে মেডে আসতো, পাইলটের কনভারসেশন আসতো, আর যদি কোনো প্রি প্ল্যান্টেড এক্সপ্লোসিভ ডিভাইস থাকে তাহলে এয়ারক্রাফট আপনার মানে ধ্বংস করবে, বা যদি কোনো মিসাইল হিট করে। আচ্ছা, আমরা যদি দেখি আগের প্রেসিডেন্ট যারা ছিলেন এদের মধ্যেও অনেকের সাথে এই ধরনের কাহিনী কিন্তু ঘটছে। প্রেসিডেন্ট রাইসির সময়ে রাশিয়ার সাথে হাতে হাতে সম্পর্ক ছিল ইরানের, বহুবারই ল্যাটারাল ভিজিট এবং চুক্তি হয়েছে। উল্লেখ্য, এই সময় গুরুত্বপূর্ণ অবদান রাখা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ভাইও যথেষ্ট ভূমিকা রেখেছেন। ইউক্রেন তথা ন্যাটোর বিরুদ্ধে লড়তে রাশিয়ার হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এই রাইসি। আমরা যদি দেখি যে তাদের বহন করা হেলিকপ্টারটি ক্রাশ করেছে, হেলিকপ্টার ক্রাশ সেটা কেউ বেছে নেই। এখন প্রশ্ন হচ্ছে 50 বছর পুরনো এই হেলিকপ্টারটা কেন আমরা ব্যবহার করলাম। পাশাপাশি অনেক প্রশ্ন, আজারবাইজানের সাথে ইরানের যে সম্পর্ক, সেটাও এই মুহূর্তে একটা পজিটিভ ভাইব্রেশনে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যে ইরান তাদের অলিগার্ডদেরকে শক্তিশালী করছিল। এরকম নানান কারণে রাইসি এবং হোসেন ভাই ছিল পশ্চিমাদের চক্ষুশূল, সেখান থেকেই কোনো দুর্ঘটনা ঘটেছে এটা আমরা বিশ্বাস করি, আর সেটাকে তদন্তে প্রমাণ করা ইরানের সরকারের দায়িত্ব। আমরা জানতে চাই রাইসির পেছনে কি ঘটনা ছিল। ভালো থাকুন। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।